আজকে বড় স্টেশনে আসলাম ঘুরতে। তবে মেইন উদ্দেশ্য ছিল ল্যাপটপ ঠিক করানো। এক সপ্তাহ আগে একটা প্রবলেম সলভ করে গেছি, আবার পুনরায় আরেকটা প্রবলেম হয়ে গেল। ব্যাটারিতে চার্জ টিকে না, 0% দেখায়। সর্বক্ষণ চার্জে রাখার পরও চার্জ হয় না, মানে চার্জ ব্যাটারিতে জমা হয় না। তো বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ চলে আর কি। বিদ্যুৎ নাই তো ল্যাপটপও বন্ধ। তো নিয়ে আসলাম, ভাবলাম যদি সলভ হয় অল্প কিছু টাকায়। কিন্তু বিষয়টা অল্প টাকার না। ওই মেকানিক্স বলতেছে বা টেকনিশিয়ান বলতেছে যে ব্যাটারি পাল্টাতে হবে। এটা নাকি সেল সব নষ্ট হয়ে গেছে। এখন এটার অল্টারনেটিভ কিছু আছে কিনা জিজ্ঞাসা করলাম, বলে যে না, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো দাম কত? বলে যে 2400 টাকা। ওই গুগলে সার্চ দিয়ে বলে আর কি উনি। আমি ভাবলাম যে জিনিসটা ভাববার বিষয়, ভাবি যদি লাগে প্রয়োজন মনে করি আবার আসবো। কারণ এই কারণে যেহেতু বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ চলে। তাছাড়া বিদ্যুৎ গেলেও কিন্তু বেশিক্ষণ চলে না। ফুল চার্জ থাকার পরও দেখা গেছে কত অ্যাট বেস্ট আধা ঘন্টা চলে ফুল চার্জ থাকার পরও। কারণ ল্যাপটপের থাকে না বেশিক্ষণ, চার্জ বেশিক্ষণ থাকে না। তো এই জন্য আধা ঘন্টার জন্য আর কি বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ চালাবো ভাবছি আর কি আপাতত। তারপর যেদিন মনে টানবে যে 2400 টাকা খরচ করতে পারবো, সেদিন আইসা ঠিক করে নিব আর কি। এখন যেহেতু প্রবলেম হচ্ছে না, আর যেহেতু 4.5 বছর মতো অলরেডি ব্যবহার করে ফেলছি, এখন আবার এটার পিছনে এত টাকা খরচ করার কোনো মানেও দাঁড়ায় না। কেননা অলরেডি ওই পর্দার মধ্যেও কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে বেশ অনেকটুকু। তারপরেও কোনো রকম চালানো যায়। এখন হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করতে গেলে আবার নাকি 5,500 টাকা লাগে। এদিকে ব্যাটারিতে 2400 টাকা, মানে টোটাল কত হয়? মানে 8,000 টাকা। তো ল্যাপটপ 38,000 টাকা দিয়ে কিনছি, মোটামুটি 4.5 বছরে প্রায় অনেকটুকু উঠে গেছে টাকা বলা যায়। তো এখন আর এই টাকাগুলো খরচ করাটা অনেক ব্যয়বহুল মনে হয়। এই জন্য খরচ করতে চাচ্ছি না, একটু ডিলে করছি আর কি। দেখি ভবিষ্যতে কি হয়। তবে মনে হয় একটা লাস্ট চান্স নেওয়া দরকার, শেষ খরচ হিসাবে আর কি। যদি আরও 2-3 বছর চালানো যায় তাহলে খুব একটা খারাপ হবে না মনে করি, আর কি। তো ওইটা সারলাম। আর কিছু গত সপ্তাহে কেনাকাটা করছিলাম, ওখানে কিছু প্রবলেম ধরা খেলো। তো ওই প্রবলেমগুলো সলভ করে নিলাম। এরপরে এখন সময় আছে হাতে, এখনো সন্ধ্যা হয়নি, তো নদীর পাড়ে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ধরনের লঞ্চ, স্টিমার যার গন্তব্যে পৌঁছাচ্ছে। নদী আশ্রিত জীবন দেখতে পাচ্ছেন, নানামুখী, নানা বৈচিত্র্যে ভরা। আমাদের চাঁদপুরে একটা মিনি কক্সবাজার নামে একটা এলাকা নামকরণ করা হয়েছে। ওখানে কখনো যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা ছিল। যখন রওনা দিতে চাইছিলাম তখন ছিল, সম্ভবত শীতকাল ছিল, তা যাওয়া হয়নি। তবে একদিন তো যাবই, আশা করা যায়। এই যে এই কোনাকুনি সম্ভবত দেখা যাচ্ছে, কিছুটা বোঝা যায় ওখানে যে কিছু, খুব সম্ভবত এইদিকে হবে সেটা। ওই একটা সময় নাকি পানির নিচে থাকে,
তারপরে ওই গ্রীষ্মকালে তার ইয়ে দেখায় আর কি, মাথা দেখায় কিংবা শরীর দেখায়। নদীর পানিগুলো কেমন যেন ঘোলাটে, আরো পরিষ্কার হলে ভালো দেখা যাইতো, ময়লা ময়লা লাগে এখন। নদী কেমন জানি টানে আমাকে বারবার, মানে জলাশয় আর কি, নদী সমুদ্র যে কোনো জলাধার আমাকে প্রচণ্ড টানে। এক আলাদা প্রশান্তি পাওয়া যায় এই নদীর কাছে আসলে, জলাধারের কাছে আসলে ভাল লাগে। একা হলেও ভাল লাগে, যদিও কোথাও গেলে একজন সঙ্গী থাকলে মজা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যায়। এই খুনসুটি করা যায়। তারপরে আবার সেই একজন যদি প্রেমিকা হয়, প্রেমিক হয়, হ্যাঁ আমি যেহেতু পুরুষ, তো আমার জন্য প্রেমিকার শব্দটি ব্যবহার করতে হবে আর কি। প্রেমিকা হলে কিংবা আরো ভালো হয় স্ত্রী হলে, মনে হয় যেন কত ধীর গতি লঞ্চগুলোর, স্টিমারগুলোর, কিন্তু আসলে তা না। মনে হয় যেন মানুষের হাঁটার গতির চেয়ে কম। বিপরীত পাশে আসলাম নদীর, তবে এখানে মেঘনার সাথে ডাকাতিয়ার মিলনস্থল আর কি এই জায়গাটা। এই জায়গায় একটা ঘূর্ণিপাক আছে, এই যে এই জায়গায় একটা ঘূর্ণি আছে, যেখানে অনেক সময় ওই লঞ্চ ডুবির ঘটনা ঘটে। ক্যামেরায় কেন জানি বাস্তবতা থেকে একটু ভালোই দেখা যায়, এই জন্য হয়তো সেটাকে ক্যামেরা বলছে আর কি। ক্যামেরার কাজে এটা, কম সুন্দরকে বেশি সুন্দরে রূপান্তর করা। এই সেই চাঁদপুর বন্দর। সোনালী যুগে এই চাঁদপুর বন্দরের অনেক সুনাম ছিল, অনেকটা ঐতিহাসিক ব্যাপার ছিল। এখন যদিও সেই ঐতিহাসিকতা নাই, মন্দায় ঢেকে গেছে। তারপরও ব্যবসা বাণিজ্য অচল নাই, চলতেছে এখনকার আমলের মতো করে চলছে একরকম। দিনে দিনে সংস্করণ হয়। এই যে এবার আসলাম, আবার কিছু নতুনত্ব দেখতে পেলাম। আমি একবার আসলে আরেকবার আসতে বছর ঘুরে যায়, এই হলো ঝামেলা। দেরিতে দেরিতে আসি, আর বেশিরভাগ একাই আসি। একটা সময় ছিল কিছুকাল ভাগ্নেকে নিয়ে আসতাম, এখন আর ভাগ্নেকে খুঁজে পাওয়া যায় না। বড় হয়ে উঠছে তো, 25 চলে বয়স। তো একটু যখন অবুঝ বয়স ছিল, অল্প বয়স, কচি বয়স আর কি, তখন জমতো ভালো আর কি। এখন আর তেমন একটা জমে না। মানে ওই যে বয়সের সাথে সাথে যে পরিবর্তন ঘটে, ওইটারই একটা প্রতিচ্ছবি আর কি। এখন মানে তেমন আর ওই আকর্ষণটা নাই। আগে যেরকম বলতাম যে চল ওইদিকে ঘুরে আসি, আসতো বেশি নানার বাড়িতে, এখন আর তেমন একটা আসে না। ওই লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে, তো এখন কর্মমুখী চিন্তার কারণে হয়তো আসা হয় কম। তো আমার সাথে বের হওয়া হয়তো কম, বের হওয়াটা তেমন একটা হয় না বলা চলে। এক আরেককে টেনে নিয়ে যাচ্ছে, একটাতে ইয়ে আছে, মেশিন আছে, আরেকটাতে নাই। মানুষের আনাগোনা যেমন বাড়ছে, আবার ওই একটু গ্রাসরুট লেভেলের মানুষদের আয় রোজগারের একটা ইয়ে হয়েছে, সংস্থান হয়েছে। বেশ অনেক ব্যবসায়ীর আমদানি, ঝালমুড়ি, বাদাম বিক্রেতা, ওই অন্যান্য আরো যাবতীয় যত রকমের খাওয়া দাওয়ার আয়োজন চলে আর।
বিভিন্ন রকম আইটেমের সমাহার। দুই দিকে দুইটা রাস্তা করা হয়েছে, দেখা যায় পাকা। মোটামুটি সিট অনেক বাড়ছে বসার। আর তাছাড়া এমনিতেই যারা ব্যবসায়ী তাদেরও নিজস্ব কিছু সিটের ব্যবহার আছে। আগে আসলে সিটের অভাবে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতো, ওই একদল উঠে যাওয়ার অপেক্ষায় থাকতে হতো। এখন আর তেমনটা নাই, মোটামুটি কোথাও না কোথাও সিট পাওয়া যায়। যদিও ছুটির দিনে কেমন অবস্থা হয় বলা যায় না, শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ হয়, তখনও হয়তো বা ওই দশা হয় আর কি। ডাকাতিয়ার অস্তিত্ব প্রায় বিলীন অবস্থা। এইদিকে তাও কিছুটা দেখা যায়, ক্রমশ ভিতরের দিকে যত ঢুকছে ততই চুঙ্গা হয়ে উঠছে, একেবারে মানুষ খলখলিয়ে দিছে। দস্যুরা নানানভাবে এই নদীর কিনার দখল করে নিচ্ছে। তো ক্রমশ দোকানপাট বসত বাড়ির কারণে ওই যে নদীর জায়গা নাই, নদী বিলীন হতে চলেছে। একটা সময় হয়তো আর তার অস্তিত্বই থাকবে না, হয়তো একটু সময় লাগবে, হয়তো আমরা থাকবো না দুনিয়াতে। ওই একটা নদীর মধ্যে বৈশা কি করে কে জানে, ও সম্ভবত মাছ ধরে, বড়শি কিংবা জাল ফেলছে। আজকের দিনটা কেমন কেমন জানি গেল। যখন শুরুতে বাসা থেকে বের হলাম তখন একটু মেঘলা মেঘলা ভাব দেখলাম, তারপরেও সাহস করে বেরিয়ে গেলাম। ওমা, পথে বাড়ির সীমানা পার না হতেই একটা ঝাটকা এসে ধরলো। সেই ঝাটকা ঠেইলা তারপরও সামনে এগোচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম কি বাড়ির দিকে হাঁটা শুরু করবো কিনা। তারপরে মনে জোর রাখছি, তো হাঁটতেই ছিলাম আর এগোচ্ছিলাম, ভাবলাম বাকিলা পর্যন্ত যাই না। তো বাকিলা পর্যন্ত আসার পরে দেখলাম যে না, খুব একটা খারাপ হবে না গেলে। তো তখন যাওয়া শুরু করলাম, মানে আসা শুরু করলাম। বোগদাতে উঠে গেলাম, ভালোই চলে আসলাম চাঁদপুর। ওখান থেকে আস্তে আস্তে তারপরে ভালোই আবার নদীর পাড়েও আসলাম। তবে এই নদীর পাড়ে আইসেও কিন্তু একটা ঝটকা আসছিল, কিন্তু আমি ভাবলাম যে বোধহয় আর 7টা মাটির হয়ে গেল বা মাটি রয়ে যাবে, অথবা মাটি হয়ে যাবে, কিন্তু না, আবারও বগলা দিয়ে চলে গেছে। তো এখন পর্যন্ত ভালোই আছি, দেখা যাক এরপরে কি হয়। আমার অবশ্য যাওয়ার সময় হয়ে আসছে, মাগরিবের আজানের সাথে সাথেই রওনা দিব ভাবছি। অন্ধকারে থাকার কোনো মানে হয় না, তো খুব বেশি সময় নেই মনে করি। এর মধ্যে যদি তুফানটা না আসে তাহলে তো বেঁচে। এখন প্রকৃতির কাছে প্রার্থনা হচ্ছে মাগরিবের আজান পর্যন্ত যেন অন্তত ভালো থাকে, নদীর স্বাদটা যেন পুরো তুলতে পারি। বোগদাতে উঠে গেলে আর কোনো সমস্যা নেই। বোগদার থেকে বাকিলা নেমে প্রয়োজন সাপেক্ষে অটোতে উঠে যাব, বাস মোটামুটি বাড়ি চলে যাব, সমস্যা নাই। মাগরিব পর্যন্ত ভালো থাকার কারণ হচ্ছে মানে টাকাটা যেন উসুল হয়। যে সমস্ত কাজে আসছি সে সমস্ত কাজে কোনো ফলপ্রসূ কিন্তু কোনো কিছুই হলো না, না ল্যাপটপের কোনো কিছু করতে পারলাম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এই জন্যে আবার যেই যে 2টা লুঙ্গি কিনছিলাম, যে ওই একটু পাতলা হবে এই উদ্দেশ্যে, কিন্তু দেখা গেছে আগে যেগুলো পড়তেছি মানে রানিং যেগুলো পড়তেছিলাম সেগুলোর মতোই প্রায়। এই জন্য ফেরত দিতে আসছিলাম যে আর একটু পাতলা পেলে নিব, আর নয়তো ওগুলাই নিতে হবে, ফেরত দেওয়ার মানে হয় না। তো কারণ ফেরত দিতে গেলে কিছু কথার খই ফুটাতে হবে, তো ওটাতে ওই ঝামেলায় না যেতে চাই না বলেই, আর তাছাড়া এর থেকে পাতলা পাওয়া যায় না বলে ওগুলাই নিয়ে যাচ্ছি আর কি। তো মূলত আসলে কোনো কাজে হয়নি। তবে যদি নদীর পাড়ে আসাটা ব্যাঘাত ঘটে যায়, আসার যে মজা এটা যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে তো পুরো টাকাটাই ফাও যাবে এরকম মনে হবে। একটা সময় ছিল শুধু নদী দেখার জন্যই শুধু আসতাম, অন্য কোনো কাজে না, একটা সময় ছিল এরকম। তো সেই অর্থে হয়তো এবার বিষয়টা সাফল্যের দিকে গড়াবে আর কি, ব্যর্থ হবে না। বৃষ্টির ফোঁটা পড়ছে গায়ে,
তো মনে হয় রওনা দিতে হবে।